ওই ভিনদেশী আমেরিকান, ইউরোপিয়ান, ভারত কিংবা পাকিস্তানের প্রভুত্ব রাজত্ব এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ বাস্তবায়ন হতে দেব না। এই দেশ কিভাবে চলবে এটা সিদ্ধান্ত নিবে এই বাংলাদেশের জনগণ, এদেশের নাগরিকরা। এখানে কোনো ইন্ডিয়ান আধিপত্যবাদ, আমেরিকান আধিপত্যবাদ, পাশ্চাত্যের কোনো আধিপত্যবাদ এই বাংলার মাটিতে চলতে পারে না বন্ধুগণ। আমাদের যিনি আজকে প্রেজেন্টেশনটা দেখালেন, তার এই প্রেজেন্টেশন দেখে তো আমি রীতিমতো বাকরুদ্ধ। কিভাবে সেখান থেকে সেনা ক্যাম্প তারা প্রত্যাহার করে? চিন্তা করেন, যেখানে সেনা ক্যাম্প আরো বাড়ানো দরকার সেখানে তারা সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করছে। আমি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানাবো যে আপনি অতি সত্বর সিদ্ধান্ত নেন, আমাদের এই পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প নয়, আমরা সেখানে স্থায়ী ক্যান্টনমেন্ট চাই। সেখানে ক্যান্টনমেন্ট গঠন করতে হবে, স্থাপন করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, প্রত্যেকটা পার্বত্য অঞ্চলে ইন্ডিয়ার সেনা ক্যাম্প আছে, মানে ক্যান্টনমেন্ট আছে। ইন্ডিয়া যদি তার পার্বত্য অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখার জন্য, তার সীমানা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য সেনানিবাস স্থাপন করতে পারে, বাংলাদেশের আমাদের পার্বত্য অঞ্চল তথা আমাদের বর্ডার লাইন সুরক্ষিত রাখার জন্য আমরা কেন সেনানিবাস স্থাপন করতে পারবো না? এই প্রশ্নটা আপনাদের সবাইকে করতে হবে, আওয়াজ তুলতে হবে বন্ধুগণ। এই পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তির জন্য সেখানে পার্মানেন্ট ক্যান্টনমেন্ট ছাড়া স্থায়ী শান্তি কখনোই আসবে না। সেনা ক্যাম্প বসাবেন, 2 দিন পরে প্রত্যাহার হবে, সেনা ক্যাম্পে হামলা হবে, নিয়মিত হচ্ছে। আমাদের আর্মি অফিসারদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে। আমি রাজনৈতিকভাবে, আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র, আমি একটা দলের পক্ষ থেকে বলছি, শুধু আমি বললেই হবে না, বিএনপি কে বলতে হবে, জামাতকে বলতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে হবে। একই সাথে যারা আপনারা গণমাধ্যমের বন্ধু রয়েছেন এখানে, আপনাদেরকেও আওয়াজ তুলতে হবে। মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো একক ব্যক্তি, দল, গোষ্ঠীর নয়, আমাদের সবার। বাংলাদেশ ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, আমরাও থাকবো। আর দেশ যদি ভালো না থাকে, দেশ যদি অরক্ষিত হয়ে যায়, আমার আপনার কারণ স্থান নাই, সবার সামনে বিপদ। এই জন্যই বলছি, সম্মিলিতভাবে আওয়াজ তুলেন। আরেকটি কথা আজকের বক্তা খুব ভালোভাবে বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে অনেক মুখরোচক গল্প, আলোচনা, সমালোচনা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে দেখি। এই জায়গা থেকে আমাদেরকে আরো সতর্ক, সজাগ থাকতে হবে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়, কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তবে আমরা বলেছি, সেনাবাহিনীর কোনো সদস্য বা কোনো বিপদগামী সদস্য যদি তাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, আওয়াজ তুলবো। কিন্তু তা বলে পুরো বাহিনীকে আপনি একবারে ট্যাগিং করে নানা রকম বক্তব্য দিবেন, কথা বলবেন, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এবং সেই জায়গায় আমাদের এই বাহিনীকে রাখতে হবে। সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে 1 মিনিটও সময় লাগবে না। এই জিনিসটা ভেবেই আমাদের কথা বলতে হবে। তো বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না, কথা আমাদের একটাই। আজকে এই প্রেজেন্টেশনে আপনারা সবাই দেখেছেন কারা কিভাবে, কাদের পরিকল্পনায় এই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল ভাবে, এটাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা একবারে সারা বাংলাদেশের মানুষ জানে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও জানেন, বাংলাদেশের 3 বাহিনীর প্রধান তারাও জানেন। সবাই জেনে বুঝে তারপরেও যদি নিশ্চুপ দর্শকের ভূমিকায় আমরা থাকি, তাহলে কিন্তু ভাই সবার কপালে শনির দশা অপেক্ষা করছে। আমাদের প্রেজেন্টেশন যিনি দিয়েছেন, তিনি আরেকটি কথা বলেছেন, ওই কথার সাথে আমি একমত নই। তিনি বলেছেন ভারত কোনোদিনই আমাদের অ্যাটাক করবে না। শুনেন, চেয়ার যদি আপনার দখলে থাকে, তো যিনি চেয়ারে বসে আছেন ওই থাপ্পড় মেরে চেয়ার থেকে সরানোর দরকার নেই তো, কারণ ওই চেয়ার তো আপনার কন্ট্রোলে, আপনি যেভাবে বলবেন চেয়ার সেভাবেই চলে। তো বাংলাদেশে বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিশেষ করে বিগত 15 বছর, এই আওয়ামী লীগ দিয়ে চলে, আওয়ামী লীগ না, এটাকে বলতে হবে দিল্লির আধিপত্যবাদী শক্তির একটা ডেমো এই ঢাকার রাজত্ব ছিল। হাসিনা মাত্র একটা পুতুল, স্রেফ পুতুল, তার হাতে কোনো পাওয়ার ছিল না। দিল্লি যেভাবে বলেছে, হাসিনা ঠিক সেভাবেই রাজত্ব চালিয়েছে, বাংলাদেশকে পরিচালনা করেছে। তো এখন মোদির কি ভাই দরকার আছে যে হাসিনাকে সরাইয়া এখানে আরেকজনকে বসানোর? তো এই চেয়ার তো তার দখলের দরকার নাই যে রাইফেল, বন্দুক, কামান, বিমান নিয়ে চলো ঢাকা উদ্ধার করি, প্রয়োজন নাই। কারণ ঢাকা তো দিল্লির আন্ডারেই, বিগত 15 বছর এই ঢাকা দিল্লির আন্ডারেই ছিল। এই জন্য ওই বিমান বাহিনী নিয়ে, ওই কামান নিয়ে, বন্দুক নিয়ে অ্যাটাক করার প্রয়োজন হয় নাই, তার দখলেই ছিল কার্যত পক্ষে। তো সেই জায়গা থেকে
আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা রাজনীতি করি, আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, ওই দিল্লির আধিপত্যবাদ আর প্রভুত্ব স্বীকার করে কেউ যদি ক্ষমতায় আসার চিন্তা করে, তাদের বিরুদ্ধে আমাদের লাল কার্ড শো করতে হবে। বাকি থাকে না যে খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি, এবং সেটা খুব বেশি দিন সময় লাগবে না। আজকে এই যে নানা রকম ধরেন যে আমাদের সামনে প্রশ্ন, নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে, আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা সেটা, আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না ভাই। আমার বক্তব্য একবারই স্পষ্ট। আমাদের সংবিধান যা বলে, আমাদের বিদ্যমান আইন যা বলে, এই আইন এবং সংবিধানের মধ্যে আমাদের থাকতে হবে। এর বাইরে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকানোরও কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংবিধান বলে এই 56,000 বর্গমাইল এলাকার মধ্যে যারা রয়েছে, বসবাস করছে, যারা বাংলাদেশের পাসপোর্টধারী, তারা প্রত্যেকেই বাংলাদেশী। এটাই আমাদের একমাত্র পরিচয়। এর বাইরে হয়তো জাতি, ধর্ম, বর্ণ, নানান শ্রেণী কিংবা আপনার গোত্রের কারণে আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে। ধর্মীয় কারণে আপনি মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হোয়াটএভার, কিন্তু আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশী। এখন এই বাংলাদেশী পরিচয় ব্যতি রেখে কেউ যদি আরো একটি ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করে, এরা রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের সাথে জড়িত, দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত, এবং এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন এই রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে। আর সরকার যদি এখানে নমনীয়তা দেখায়, তাহলে বুঝতে হবে এরাও ওই আগের সরকারের মতো বিদেশি গোলামদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। কিভাবে হবে, গণভোট আগে না পরে, এটা সেটা নানা রকম বক্তব্য, এগুলো থেকেও আমি মনে করি এই দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এই যে নানামুখী ঘটনাগুলো। আজকে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলকে নিয়ে মিটিং করেন, অথচ এই জুলাই সনদ নিয়ে বিএনপি জামাতকে নিয়ে এক টেবিলে বসতে পারেননি। অথচ এই জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতকে তারা মুখোমুখি একটা সংঘাতময় পরিস্থিতি থেকে ঠেলে দিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ক্ষমতাকে লিঙ্গারিং করা, দীর্ঘায়িত করা, নির্বাচন বিলম্বিত করা। এই নির্বাচন বিলম্বিত করা যাবে না, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। নির্বাচন যত বিলম্বিত করার ষড়যন্ত্র হবে, বাংলাদেশ তত বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে। এটা আজকে লিখে রাখতে পারেন আপনারা। নির্বাচন অবশ্যই যথা সময় হতে হবে, নির্বাচনের সাথে অনেক কিছু জড়িত। আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করার মাধ্যমে আপনি আপনার জবাবদিহি নিশ্চিত করতে পারবেন, জবাবদিহিতা চাইতে পারবেন। অন্যথায় জবাবদিহিতা কিন্তু কখনো নিশ্চিত হবে না বন্ধুগণ। তাই আমরা চাই নির্বাচন নিয়ে যাতে কোনো টাল বাহানা না হয়, নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করার দুঃসাহস না দেখায়। আমরা এটার দিকে সকলে সতর্ক এবং সজাগ থাকবো।